মাত্রই সাউন্ড চেক করলাম অ্যান্ড দেখলাম যে সাউন্ডের আগেরগুলো আসছে কিনা আমি নিজেও শিওর না। শহরে ভ্লগ করছিলাম আর এখানে হচ্ছে আমরা 3 জন একসাথে হয়েছি অ্যান্ড এবার হচ্ছে অনেক দিন পর আমরা 300 ফিটে রাইড করবো। অ্যান্ড আজকে এই সাউন্ড না দেখে বেরোইছি আর আজকে এই ঝামেলাটা হয়েছে। 2টা MT-15 অ্যান্ড একটা FZ25 আর পুরো ইয়ামাহা ফ্যামিলি রাইড করবো আজকে আমরা। যাই হোক, যদি আগের ভিডিওটা সাউন্ড রেকর্ড হয় তাহলে তো দেখতে পারবেন, আর যদি সাউন্ড রেকর্ড না হয় তাহলে আর ওই ভিডিওটা দেখার সৌভাগ্য আমাদের হবে না কারোই। যাই হোক, ওই ভিডিও থেকে বিদায় নিয়ে নিব এখানেই, যদি ওই ভিডিওটা রেকর্ড হয়। আর এই ভিডিওটা আমি আলাদাভাবে শ্যুট করতে চাই, কারণ অনেক দিন পর আজকে MT-15 নিয়ে 300 ফিটে আসছি আমরা। অ্যান্ড কই ভাইরা বের হয় না কেন? ভাইরা বের হইলে আমরা রাইড শুরু করব। গ্রুপ রাইড অনেক দিন ধরেই আমাদের হচ্ছে না, গ্রুপ রাইড করাই হয় না। অ্যান্ড আজকে ছোটোখাটো করে এই 3 জনের একটা গ্রুপ বের করছি, যদিও 4 জন আসার কথা ছিল, বাট না, 4 জন আমরা আসতে পারি নাই, একজন ক্যান্সেল হয়ে গেছে। হলিডেতে রাইড করতেছি 300 ফিটে, হ্যাঁ ভালোই লাগতেছে। একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার, শীতের দিনে ঠান্ডা না পড়লে তো ভালো লাগে না আসলে, এবার একটু পড়ছে এই জন্য ভালোই লাগতেছে। তবে আজকে একটা হলিডে অ্যান্ড হলিডেতে অনেক রেসাররা এখানে আসে গ্রুপ ধরে ধরে, এই জন্য একটু সাবধানে চালাইতে হয়। আমরা যে কারণে হচ্ছে এই সার্ভিস লেন বা বাইরের যে রাস্তাটা এটা দিয়ে চালাইতেছি, মেন এক্সপ্রেসওয়েতে উঠতেছি না, কারণ ওইখানেই হচ্ছে মেনলি ওরা রেস্ট টেস্ট করে অ্যান্ড খুব রাফলি চালায়, যে কারণে রিস্ক লাগে আমার কাছে ওই ব্যাপারটা। হঠাৎ করে যখন এমটিতে উঠলাম তখন আজকে একটু আনইজি লাগতেছিল, বাট এখনও ঠিক হয়ে গেছে। মানে এমটির স্মুথনেসটা এমন, এটা ছোট একটা বাইক, লাইট ওয়েট একটা বাইক। এই লাইট ওয়েট বাইকের মধ্যে এটার মধ্যে যে পাওয়ার দেওয়া হয়েছে প্রত্যেকটা গিয়ারে, মানে মনে হয় যে এটা একবার দৌড়াইলে এটা কি আর থামবে কিনা। আর লাস্ট কয়েকদিন হচ্ছে বাইক চালাইছি, বড় বড় বাইক 250 সিসির বাইকগুলো চালাইছি, তো হঠাৎ করে একটু লাইট ওয়েট বাইকে এসে কনফিডেন্ট ল্যাক করবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা বেশিরভাগ রয়্যাল এনফিল্ড যারা চালায় তারা হলো নর্মাল বাইক চালাইতে গেলে বলে যে হালকা বাইক এই সেই কত কি। আসলে এক এক বাইকের এক এক মজা, হালকা বাইকের এক মজা, ভারী বাইকের এক মজা। এই জন্যই তো বিভিন্ন রকম বাইক বানানো হয়েছে বিভিন্ন কাজের জন্য। তো কোন কাজে কি বাইক চালাবেন এটা হলো পরের ব্যাপার। সবচেয়ে আগের ব্যাপার হচ্ছে আমরা রেগুলার যদি চলাফেরা করতে চাই তাহলে নেকেড স্পোর্টস বাইক অথবা কমিউটার, এই দুইটার মধ্যে সীমাবদ্ধতা রাখাই ভালো হবে। অন্যান্য আসলে স্পোর্টস বাইক, তারপরে ফেয়ার যেগুলো আছে আর কি, বা সেমি ফেয়ার বা ওই রয়্যাল এনফিল্ডের মতো ভারী বাইক, এগুলা রেগুলার চলার বাইক না। তারপরে ডার্ট বাইক যেগুলো 100% অফরোডিং বাইক, ডার্ট বাইক ফুল ফিল, ওটা তো আসলে অন রোড পারমিটেডই না বলতে গেলে। আর যেগুলো অন রোড পারমিটেড থাকে ওইগুলো এই সমস্ত রাস্তায় চালায় আসলে ওরকম আহামরি মজা নেই। চাকা বদলাইতে হবে আসলে, চাকা বদলায় চালাইলে ঠিক আছে, কারণ অন রোড টায়ারই থাকে না ওগুলোর মধ্যে, ফুলফিল অফরোডিং টায়ার থাকে। ডুয়েল পারপাস টায়ারও আসলে অন রোড চালায় অত বেশি মজা নাই। অন রোডে ওটার গ্রিপিং অত ভালো যে হয় ব্যাপারটা তা না। অন রোড ট্রিপ ইজ অন রোড ট্রিপ। মানে আমাদের এই নর্মাল বাইকগুলোতে যে গ্রিপগুলো থাকে এগুলো হচ্ছে বাংলাদেশের যে কোনো রাস্তায় চালানোর জন্য। এই জন্য যে আপনি একদম ডার্টে নামে যাবেন, মানে কাদায় নামে যাবেন, ওটা না, আবার কাদাতে স্লিপ করবে, এই হলো অবস্থা। যাই হোক, আজকে বাইকের এই সমস্ত ব্যাপারে আমরা থাকবো না। আজকে চলেন এমনিতে আমরা একটু ঘুরি আর মানুষের আনন্দ উৎসব দেখি। এখানে হচ্ছে একটা টিকটকার ফ্যামিলি, ওরা অনেকগুলা টিকটকার একসাথে এখানে রেগুলারই দেখি ছুটির দিনে টিকটক বানায়। এই রাস্তার মাঝখানের জায়গাটা ওরা নিয়ে নিছে, আর অনেকগুলা থাকে বিভিন্ন রকম ছোট ছোট শর্ট টিকটক আর কি, এটারে ফিল্ম বলা যাবে না, শর্ট টিকটক বানায় ওরা। আর একটা GPX ডেমন, যে চালাইতেছে তার মাথায় হেলমেট নাই, যে পেছনে বসে আছে তার মাথায় হেলমেট। এই যে 3 জন যাইতেছে, একজনের মাথায়, যে চালাইতেছে তার মাথায় হেলমেট, আর যে 2 জন বসে আছে পিলিয়ন, তাদের কারো মাথায় নাই হেলমেট। অ্যান্ড ওদের চালানোর স্টাইলও দেখেন অনেক স্পিডে। মানে আমরা ফুল ফিল হেলমেট টেলমেট পরে জুতা টুতা লাগাই, আমি জুতা পরছি কিন্তু, তো আমরা চালাইতেছি ভদ্র সভ্যভাবে। অ্যান্ড ওদের চালানোর স্টাইল দেখছেন, ওই মাঝে মধ্যেই শুনেন না অ্যাক্সিডেন্টে 300 ফিটে মারা গেছে, কেন যায়? এই যে এই সমস্ত কারণেই যায়, উইদাউট হেলমেট রাফ চালাবে, অ্যাক্সিডেন্ট হলে মরবে। অ্যান্ড দোষ রাস্তার, দোষ বাইকের। বাইককে কখনো বলে যে ভাই আমার পিঠে উঠো, আসো এবং অ্যাক্সিডেন্ট করো, মরো? বাইক তো কখনো এই কথা বলে না, তাই না? আপনাকে ঠিক করতে হবে যে আপনি কিভাবে বাইক চালাবেন এবং কতটুকু কন্ট্রোলে আপনি রাখতে পারবেন। তা নাহলে তো ভাই একবার মারা গেলে তো শেষ, আপনার সিনেমা ওইখানেই শেষ। এরপরে এই দুনিয়ায় কে কী করতেছে ওইটা দিয়ে আপনার কি আসে যায়? যাই হোক, এত ভদ্রভাবে চালানোর লোকও আবার আমি না, আমি সবার পেছনে, এই জন্যই মনে হয় সবাই এত ভদ্রভাবে চালাইতেছে। তার চেয়ে আগে হচ্ছে যে আমাদের এই ভাইয়ের বাইকে একটা ব্যাগ বাঁধা আছে, ওরা নেপাল গেছিল, ওই ব্যাগটা মনে হয় কিছু একটা লেনদেনের ব্যাপার আছে, শ্যাডেল ব্যাগ মনে হয়, তো যে কারণে উনি একটু স্লো চালাইতেছে, কারণ ব্যাগটা আলতো করে বাঁধা বাইকে। বাট তারপরে এই রাস্তায় আর একটু স্পিড তোলাই যায়।
ভাই চালাইতে চালাইতে 5 গিয়ারের বাইকগুলা ভুলেই গেছি যে আমার এই বাইকে 6 গিয়ার। এই যে 6 নাম্বার গিয়ারে ওঠার পরে বুঝতেছি যে আসলে 6 নাম্বার গিয়ারের ফান একদম লো আরপিএমেও দেখেন 80 পর্যন্ত উঠে গেছে। এটা একটা অন্যরকম মজা না? আসলে এক এক বাইকের এক এক মজা, এটা তো আমি বলি। তো যে বাইকটা কিনবেন ওই বাইকটা কিনে ফেলেন, ওইটার মজাই ওইখানে পাবেন। আর একটা জিনিস কি জানেন, কোনো বাইক আপনার কাছে সারা জীবন থাকবে না। এখন এত চয়েস হয়ে গেছে বাংলাদেশে, সিসি লিমিট কিছুটা বাড়ার কারণে এখন দেখা গেছে যে আপনার চয়েসও এদিক সেদিক খালি মানে পাজলের মতো চেঞ্জ হবে। এটা ডাইভার্ট হবেই আপনার চয়েস, কারণ এক বাইকে বেশি দিন ভাল লাগবে না, এটাই স্বাভাবিক। অনেকে আছে এক বাইক দেখি 10 বছর 15 বছর চালায় ফেলে। ঠিক আছে, যদি জীবনের প্রয়োজনে বাইক চালায়, বাইকটা যদি প্যাশন না হয় ঠিক আছে, বাট বাইকটা যদি কারো প্যাশন হয় আমার মনে হয় তার মাঝে মধ্যে বাইকটা এক্সচেঞ্জ করা উচিত। এবং এই প্যাশন থেকে দেখা যাবে যে আপনার ইনকামের ধান্দাটাও আসবে, কারণ একটা বাইক বিক্রি করে আরেকটা কিনতে গেলে অনেকগুলো টাকা ঢুকাইতে হবে। তো সেখানে আপনার যদি ঠিকঠাক মতো ইনকাম না থাকে আপনি তো ওই কাজটা পারবেন না, তাই না? বারে বারে বাইক চেঞ্জ করতে পারবেন না। আমার লাইফের মোড়টাও কিন্তু এইভাবেই, ভাই আর কত চাপান, আমার লাইফের মোড়টাও কিন্তু এইভাবেই ঘুরছে। আমি বেকারই ছিলাম বলতে গেলে, ফটোগ্রাফি করতাম, টুকটাক ইনকাম হইতো, খাইতাম দাইতাম, ঘুরতাম ফিরতাম, চিল লাইফ। কিন্তু এই যে বাইক কিনলাম একটা জিক্সার কেনার পরে একটা মনে হইলো R15 দরকার। আমার টিমের যে হেড ছিল ও বললো, মামা রানা তুমি R15 কিনবা 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে, কি দরকার এই বয়সে আইসা আর R15 কিনবা, এগুলা ছোট পোলাপানদের কাজ। আমি চিন্তা করলাম অন্যটা, আমার কথা হচ্ছে আমার প্যাশন, আমার শখ, আমার তো পূরণ করতেই হবে। অ্যান্ড ওই যে ছেলেটার কথা সে বলতেছে, সে তো বাপের টাকায় কিনছে, ওই বয়সে কি সে ইনকাম করে, তা আমি আমার নিজের টাকায় বাইক কিনবো, যেটা খুশি সেটা চালাবো, এটা টোটালি আমার চয়েস, তাই না? আমি চুজ করবো যে আমি আসলে কি করব না করব। দেন শুরু হইলো ইনকামের ধান্দা, কিনলাম R15 অ্যান্ড তারপরে মনে হইলো আরেকটু ভালো কিছু কিনি। এরপরে R15 VCর পরে আসলো 4NM, মনে হইলো ওগুলোও তো কিনতে হবে, আবার ইনকামের ধান্দা। অ্যান্ড এইভাবে দেখা গেল আমি প্রো থেকে একদম আলট্রা প্রো হয়ে গেলাম, তারপরে আলট্রা প্রো ম্যাক্স। কাজ কাম করে মোটামুটি এখন তো বাংলাদেশের সব বাইকই কিনে বেচে একদম একাকার। চাইলেই যে কোনো বাইক কিনতে পারি আলহামদুলিল্লাহ। অতটুকু নিজের মানে অতটুকু কাবিল নিজেকে বানাইতে পারছি, অতটুকু মেহনতি নিজে হইতে পারছি। মেহনত করা জরুরি ভাই, মেহনত করলে সাকসেস আসবেই। সাকসেসের পিছনে দৌড়াইলে সাকসেস আসবে না। আপনি মেহনত আপনার মতো করতে থাকলে দেখবেন যে আপনার পেছনে সাকসেস দৌড়াইতেছে যে মামা আমাকে ধরো, তোমার কি কি শখ আছে পূরণ করো। এই কারণে মেহনত করতে হবে, সঠিক পথে মেহনত করতে হবে। ওই কিছু লোক আছে যারা দেখা যায় যে অলওয়েজ ধান্দায় থাকে, যে একটা ধান্দা হবে কয়েক কোটি টাকা কামায় ফেলবো। হ্যাঁ ভাইয়া, সব কালো বাইকগুলো নিয়েছেন? হ্যাঁ আজকে সব কালো বাইক। আজকে আসলে তো সব কালো বাইক আজকে। পারবে তোমাদের সাথে? এমটি কি পারবে 25 এর সাথে? এটা তো 300 ফিটে দেখা দরকার ছিল, যাওয়ার পথে একটা টান দিব নে। আচ্ছা বলতেছে এমটি কি পারবে 25 এর সাথে, যাওয়ার পথে দেখি একটা টান দিব নে। আচ্ছা যেখানে ছিলাম অনেক লোক এরকম আছে, বেশিরভাগ সময় তারা বেকার থাকে এবং ধান্দায় থাকে যে বেশ কয়েক কোটি টাকার একটা প্রজেক্ট হবে, বড়লোক হয়ে যাবে একবারে। ভাই মিরাকেল সবার লাইফে হয় না, কিছু কিছু লোক আছে 5 টাকা নিয়ে ঢাকায় এসে বিলিয়নার হয়ে যায়, বাট এটা তো সবাই হয় না, তাই না? তো সবাই যেটা না হয় ওইটা আপনি হইতে পারবেন এর গ্যারান্টি নাই। ওই ভরসায় ওই আশায় আপনি এই দুনিয়াটা, আপনি এই জীবনটা শেষ করেন না। তার চেয়ে যেই রাস্তাটা হলো সহজ, যে রাস্তাটা সবার জন্য ইজি, ওরকম একটা রাস্তা খুঁজেন। মামা ঘুরায় ফেলছে, সুন্দর তো গাড়িটা, করলাই মনে ছিল। তো যে রাস্তাটায় সবাই চলে ওই রাস্তাতেই চলেন, মেহনতটা বেশি করেন, দেখবেন যে একটু সময় লাগলেও সাকসেস আপনার কাছে আসবেই। আর এমন কোনো রাস্তায় ঘুরে লাভ নাই যে রাস্তায় হচ্ছে সাকসেস আসতেও পারে নাও আসতে পারে। এখন আপনার জন্য ধরেন না আসাটাই হইলো, তাহলে জীবনটাই বরবাদ, তাই না? জীবন তো বারে বারে আসবে না, জীবন একটাই। অ্যান্ড ওয়াও কি ফ্রেশ একটা ভিটস, আমার এরকম একটা ছিল, বাট আমার গাড়িটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি, জানেন আপনারা? এটা কি আমারটার হচ্ছে পরের মডেল মনে হয় নাকি? আচ্ছা হবে, একটু সুন্দর লাগতেছে এটার। ঢাকা মেট্রো ও এটা তো এমনিতেই 1500 সিসি বা 1300 সিসি, সেই সুন্দর মানে নতুনের মতো রাখছে গাড়িটা, তো ভালো লাগতেছে দেখতে। মেবি আমি যেটা চালাইতাম ওই মডেলটাই। না সামনের ইটি হেডলাইট একটু চেঞ্জ আছে, কিছুটা চেঞ্জ। সামনে যে ব্রিজটা আমরা দেখতেছি, ব্রিজটার নাম আমি দিচ্ছি আলাউদ্দিনের ব্রিজ। দেখুন ওই যে আলাউদ্দিন যে টাইপের টুপি মুপি পরতো, ওই টাইপের টুপি, ওই আশরাফি স্বর্ণ টর্ণর মতো একটা ব্যাপার না? আমার কাছে কেন যেন এটা অ্যারাবিয়ান নাইটসের সেই ইসের মতো লাগে ওরকম। এখানে যদি ওরকম কোনো মুভির শুটিং করা হয় তাহলে মনে হয় বেশি মজার হবে ব্যাপারটা। আজকে অনেক লোক এখানে আসছে বেড়াইতে।
ভাল লাগতেছে। লাস্ট কিছুদিন ঠান্ডাটা একটু অতিরিক্ত ছিল, এখন একটু দিনে রোদ উঠতেছে, এই জন্য লোকজন একটু বের হয়। লাস্ট কিছুদিন এখানে কোনো লোকজনই আসে নাই, মানে বিকেলবেলা ওই হলিডে তো পুরো ফাঁকা থাকতো এই এলাকাটা। হর্ন না দিয়ে উপায় নেই, এগুলো যে কখন কোন দিকে ঘুরে বোঝা মুশকিল। আমি হর্ন খুব কম দিই, মানে আমি যখন বাইক চালাই হর্ন প্রচণ্ড পরিমাণ কম দেই। দেখা যায় যে উত্তরা থেকে মিরপুর একটাও হর্ন দেয় না, এরকম ঘটনা অনেক আছে। ফুল রাইডে কোনো হর্ন দেয় না, এরকম ঘটনা অনেক আছে। বা একটা বা দুইটা হর্ন হয়তো দিতে হয়েছে যে এরকম কোনো গাড়ি টাড়ি ঘুরাইতেছে ওরে বোঝানোর জন্য যে আমি আসি দিনের বেলা। রাতে হলে তো হর্নের প্রয়োজনই হয় না, হাই বিম দিলেই মোটামুটি সবাই বুঝাইতে পারি যে আসলে মনের ভিতরে কি চলতেছে। যাই হোক, সুন্দর একটা এলাকায় আসছি আমরা। অ্যান্ড আমরা যাব হচ্ছে আজকে জিরো পয়েন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে আর কি সামনে। ওই জায়গাটা মোটামুটি বসে আড্ডা দেওয়ার জন্য এখন ভাল লাগে আর কি। কারণ আস্তে আস্তে এই পূর্বাচলটা হয়ে গেছে হলো ভিড় ভাট্টাপূর্ণ পূর্বাচল, মানে লোকজনের ভিড়। আমরা আগে যেখানে যেতাম ওখানে ভিড়, যেখানে যেতাম তারপরে ওখানে মেলা ভিড়, এই হইতে হ্যাঁ। আমরা শুট করার দিন আপনি বলছিলেন যে আশেপাশে জ্যামার আছে, মনে আছে? আশেপাশে জ্যামার, হ্যাঁ। সামনে আসলে জ্যামার আছে, খুঁজে পাওয়া গেছে। না, জ্যামার তো থাকবেই ভাই, তা না হলে কেন মাইক পাবে না? এটা আমরা ফটোগ্রাফি যখন করতাম তখন এটা হয়তো ফ্ল্যাশ পাইতো না, কর্ডলেস। তো কিন্তু হয় না, ওই দিন হয়েছিল। ওই দিন হয়েছিল, হ্যাঁ। যাই হোক, আমরা যেখানে ছিলাম, কোনখানে যেন ছিলাম, তো ওই বাইরে ভিড় দেখতে এখন আমরা অনেক ভিতরে এসে বসি, আড্ডা টাড্ডা দিই। যদিও রাতে এখান থেকে ফেরাটা একটু রিস্ক লাগে, আর একসময় এখানে তো কেউ আসতোই না। এখন এই যে রেস্টুরেন্ট যেটা কি যেন 0 পয়েন্ট, এখানেই বসি। সামনে যদি এখানেও ভিড় ভাট্টা হয়। এটা কি জ্যামার নাকি নেটওয়ার্ক? ওটা জ্যামার। এখানে জ্যামার কেন? জ্যামার বললাম না, ও, এটা মোহাম্মদপুরেও আছে একটা। মানে এটা কি মোবাইল জ্যামার? মোবাইল তো হওয়ার কথা না, সেটাই তো। এটা সম্ভবত ড্রোনের জন্য। আচ্ছা, হবে। আমরা একদিন এখানে একটা শ্যুট করতেছিলাম, আর আমাদের মাইক পাচ্ছিল না, কোনো মাইকই ঠিক মতো পাচ্ছিল না, ছাড়ে ধরে। তারপরে আমি ভাইরে বলছিলাম, ভাই আশপাশে মনে হয় কোনো নেটওয়ার্কের ইস্যু আছে, কোনো সেনাবাহিনী বা কারো জ্যামার ট্যামার আছে হয়তো, যে কারণে মাইক পাচ্ছে না। তো ভাই আবার এটা পরে যাচাই বাছাই করছে যে হ্যাঁ, এদিকে জ্যামারের ব্যাপার আছে। কারণ আমরা যখন ফটোগ্রাফি করতাম, কর্ডলেস ফ্ল্যাশ যখন ইউজ করতাম, অনেক সময় অনেক জায়গায় ফ্ল্যাশ করতো না সময় মতো। তো তখন ওই বিশেষ করে ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে তখন আমরা বুঝে নিতাম যে এখানে কোনো নেটওয়ার্ক ইস্যু আছে, যে কারণে এই ঘটনা ঘটতেছে। এক কোম্পানি হয়তো না, এরকম আর কি ব্যাপারটা। দেখছেন এই সাইডটা কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁকা এখনো আছে, লোকজন যতটুকু আসে তার চেয়ে রাস্তা অনেক বড়। ওই পাশেও অনেক লোকজন আছে। আর এখানে একটা মাজদা MX-5 গ্রুপ আছে, ওরা 4-5টা MX-5 নিয়ে আসে রেগুলারই হলিডেগুলোতে। ছবি টবি তোলার জন্য বেশ সুন্দর একটা জায়গা এটা। আর আমরা যে জায়গাটায় যাবো ওটা হলো এই ব্রিজের পরে। এদিকটাও সুন্দর, এদিকটাও সুন্দর। এবং ওই সোজা একটা রেস্টুরেন্ট আছে, ওটার নাম হচ্ছে 0 পয়েন্ট। অ্যান্ড এই সাইডটাতে আমরা মোটামুটি সন্ধ্যার পর পর্যন্ত আজকে বসবো, এরকমটাই আমাদের চাহিদা। এখন দেখা যাক কতটুকু ফুল ফিল করে এখান থেকে বের হইতে পারি। সুন্দর না এলাকাটা? পিছনে ইটি আছে, কি বলে ওই ঝিল লেক, এরকম কিছু ব্যাপার আছে। ভালো, সুন্দর, গ্রেট। এখানেই রাখি বাইক। দেখেন কি সুন্দর একটা জায়গায় আমরা বসছি। এই যে একটা চায়ের দোকান, এছাড়াও এদিকে হচ্ছে কিছু রেস্টুরেন্ট আছে। ওইখানে এই চায়ের দোকানটা বন্ধ, এখানে রেস্টুরেন্ট, ওখানে ওই দূর পর্যন্ত রেস্টুরেন্ট। অ্যান্ড সন্ধ্যা হইতেছে, আস্তে আস্তে লোকজন আরও এখানে আসতেছে। যাই হোক, আমরা এখানেই বসবো, এখানেই তো ওই যে রং চা অর্ডার দেওয়া হয়েছে, রং চা খাবো। দেখেন যে জায়গাটায় দাঁড়াইছি, এই যে তো এখানে তো দোকান, এখানে আমরা চায়ের আড্ডা দিতেছি। পাইছেন? আসতেছি, দাঁড়ান। আর এটা থেকে একটু সাইডে আসলে একটু ভয়ঙ্কর জায়গাটা। আর ভেতরে দেখেন কি সুন্দর ক্ষেত। এই জায়গাটায় ভোরে আসলেও ভালো লাগবে। এটা আমার যে ভালো লাগতেছে না ব্যাপারটা কিন্তু তা না, এটা আমিও ভালোই লাগতেছে, সুন্দর। এই জন্যই ভালো লাগে এই সমস্ত জায়গায় আসলে। আমি তো আসি, ফ্রি হইতে পারলেই আসি। আপনারাও যদি ফ্রিতে হইতে পারেন এই সমস্ত জায়গায় চলে আসবেন, ভাল লাগবে। মানে একটা রিফ্রেশমেন্ট কাজ করে, একটা ফ্রেশ আবহাওয়া, ফ্রেশ বাতাস, একটা অন্যরকম ভালো লাগা, শরীরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ভোরে আসেন আর বিকেলে আসেন, মাঝে মধ্যে এরকম খালি জায়গায় আসবেন। শহরের হুই হাই হুম চুম ধুম ধাম এগুলা থেকে এরকম যদি সপ্তাহে একদিন বের হন, অন্যরকম একটা চার্জ থাকবে শরীরের মধ্যে। এটাই হলো শান্তি। আমরা এখানে একটা সিঙ্গারা খাওয়ার জন্য আসছি, নাগা সিঙ্গারা, পুষ্টি কি যেন নাম, নাগা সিঙ্গারা হোটেল। এটার নামই নাগা সিঙ্গারা হোটেল। এই যে এখানে নিয়ে আসা হয়েছে অলরেডি, এখানে বাইক রাখছি, বাইকের উপরে রেখে খাবো, কারণ ভিতরে অনেক ভিড় ভাই, ভিতরে ভিড় আর ভিড়ই খালি। আর এই যে নাগা পাইছি ভাই, 8টা অর্ডার দিয়ে মোটামুটি শেষ হয়ে গেছিল, সিরিয়াল ধরে তারপরে আনতে হয়েছে আমাদের। নেন চলেন।
11:54 আমি আবার ভিডিও স্টার্ট করলাম। 300 ফিট থেকে বের হয়ে গেছি। অনেকক্ষণ আমরা একসাথে আড্ডা দিছি, আজকে অনেক দিন পর ওইখানে গেলাম, ফ্রিভাবে অনেকক্ষণ আড্ডা দিলাম। অ্যান্ড যে ভিডিওটা শ্যুট করছিলাম ওই ভিডিওটা আসলে সাউন্ড রেকর্ড হয় নাই, ওটার অবস্থা খুবই খারাপ। আর ক্যামেরাতে প্রবলেম হলে যেটা হয় আর কি, যেহেতু আমার মিডিয়া মোডের মাথাটা ভেঙে গেছে লকটা, তো কোনো একটা ঝামেলা হয়েছে। আর এত দিনে হচ্ছে শুধুমাত্র আজকেই আমি সাউন্ড চেক না করে ভিডিওটা স্টার্ট দিছিলাম অ্যান্ড ফুল ভিডিওটা করছি, অ্যান্ড ফুল ভিডিওটা আজকেই রেকর্ড হয় নাই। অথচ এই কয়দিন জাস্ট চেক করছি, দেখছি ঠিক আছে, ওই ভরসায় ভাবছি যে আজকেরটাও ঠিক আছে, বাট আজকে গিয়ে এই প্রবলেমটা হইলো। চলে আসছি হচ্ছে আগারগাঁয়ে, বাসার দিকে ঢুকতেছি। তাহলে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নেই। সুন্দর একটা রাইড করছি, আর ওই ভিডিওটা আমি মিস করবো সবসময়, কারণ ওই ভিডিওতে মজার কিছু টপিক নিয়ে কথা বলছিলাম। যাই হোক, ভবিষ্যতে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার ওই টপিকগুলো নিয়ে কথা বলে ফেলবো বা ওরকম একটা ভিডিও করে ফেলবো। আজকের এই ছোট্ট ভিডিওটাতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.